দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আজকে আমাদের শুরু হচ্ছে মধ্যযুগের ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, মোঘল যুগ। এই মোঘল যুগের ইতিহাসে শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসে কিন্তু আলোচনা হবে না। স্থাপত্য ভাস্কর্য, চিত্রকলা এবং সেই সঙ্গে সঙ্গে থাকবে বৈদেশিক পর্যটকদের বিবরণ। তাহলে স্কুল সার্ভিসের পরীক্ষার যে টপিকটা আমি একটু আলোচনা করে দিলাম যে মুঘল যুগ থেকে কি কি পর্যায়ে প্রশ্ন আসে, সেটা নিয়েই আমরা আজকে শুরু করলাম। মোঘল যুগের ইতিহাসের প্রথম পর্বে জানা দরকার যে মোঘল শব্দটা কোথা থেকে এসছে, তাই তো? ঐতিহাসিকরা বলছেন, রাসব্রুক উইলিয়ামস বলে এক ব্রিটিশ ঐতিহাসিক, তিনি বলছেন যে এটা মঙ্গল, এই মঙ্গল শব্দ থেকে কিন্তু মোঘল শব্দের উৎপত্তি। আর এই আশ্চর্য ব্যাপার যে বাবর, যার শব্দের অর্থ কেউ বলছে সিংহ, কেউ বা বলছে বাঘ, সে বাবর কিন্তু এশিয়ার দুই অভিশাপের রক্ত নিয়েই আমাদের জন্মগ্রহণ করেছিলেন। তাহলে প্রশ্ন এসে যায় যে এশিয়ার দুই অভিশাপ কাকে বলা হয়? একজন হচ্ছে চেঙ্গিস খান, আরেকজন হচ্ছে তৈমুর লং। আবার এই চেঙ্গিস খানকে বলা হতো মানব জাতির মড়ক, তাই তো? যাকে আমরা ইংরেজিতে বলি কজ অফ ম্যানকাইন্ড। এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারে যে স্যার, এই কার্স মানে তো অভিশাপ, আপনি এখানে স্কর্স শব্দটাকে ইউজ করছেন কেন? দেখে নাও যে মানুষ যখন কেউ কাউকে অভিশাপ দেয় সেটা হচ্ছে কার্স, আর দৈববাণীর মতো করে যখন অভিশাপ কারোর ওপর আরোপিত হয় সেটা বলা হয়, কাকে বলা হয়? এক কথা স্কর্স। তো চেঙ্গিজ যেখান দিয়ে যেত তার পেছন দিকে শকুন আর চিল চলতো। আর ঠিক তারপরেই যে তৈমুর লংয়ের কথা বললাম, এক তুর্কি, যাকে বলা হয় হুইপ অফ গড, তাই তো? এই হুইপ অফ গড তৈমুর লংকে আমাদের ঐতিহাসিকরা এমনও বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন ভগবানের নিপীড়নের যন্ত্র, তাই তো? তাহলে ঈশ্বরের চাবুক ভগবানের নিপীড়নের যন্ত্র, এই ভগবানের নিপীড়নের যন্ত্র আমাদের তৈমুর লং, এরা দুজনেই কিন্তু একটা প্রভাব বিস্তার করেছিল এশিয়ার মাটিতে। ঠিক এবার বাবরের মা, বাবরের মা কুতলুক নিগার খানুম, উনি ছিলেন ত্রয়োদশ বংশধর, মানে ১৩তম বংশধর কার? আমাদের এই চেঙ্গিস খানের। তাহলে বাবর মায়ের দিক থেকে হলো চেঙ্গিস খান, এবং বাবার দিক থেকে আমাদের কি বলবো, তৈমুর লং এর পঞ্চম বংশধর, তাই তো? ফিফথ ডিসেন্ডেন্ট, পঞ্চম বংশধর ছিলেন। বেশ, এবার বাবরের যেখানটায় জন্ম হয়েছিল সেই জায়গাটার নাম ছিল ফারঘানা। এই ফারঘানা জায়গাটি সেই সময় মধ্য এশিয়ায় অবস্থিত ছিল। এখন আমরা এই জায়গাটাকে ভৌগোলিকভাবে চিহ্নিত করি কি বলে? উজবেকিস্তান বলে। ঠিক ১৪৮৪ খ্রিস্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি আমাদের বাবর জন্মগ্রহণ করেছিলেন, এবং এই জন্মগ্রহণের পরে তার জীবন কিছুদিনের জন্য হলেও সুখের ছিল। মাত্র তার বয়স যখন ১১, মানে ১৪৯৪ খ্রিস্টাব্দে বাবরের বাবা ওমর শেখ মির্জা, তাই তো, এই পায়রা ওড়াতে ওড়াতেই ছাদ থেকে পড়ে মারা যায়। রিসেন্ট একটা ঐতিহাসিক গ্রন্থ, যেটা ওয়েব সিরিজের কল্যাণে খুব জনপ্রিয় হয়েছে, যেখানে বলা হচ্ছে এম্পায়ার। বাবর বাবর সম্রাট ছিলেন না, কিন্তু বাবরকে কেন্দ্র করে এম্পায়ার বলে একটা শব্দ ইউজ করা হয়েছে। বলে দিই, সোভিয়েত রাশিয়ার ঐতিহাসিক কাদিরভ, সেও কিন্তু বাবর নিয়ে একটা কি বলবো গ্রন্থ রচনা করেছিলেন এক উপন্যাসের ঢঙে। কেন কেন এত বাবর জনপ্রিয় হয়ে গেল? যে মোগল যুগে আকবর আছে, শাহজাহানের মতো বৈচিত্র্যময় চরিত্র, বা ঔরঙ্গজেব রয়েছে, বা জাহাঙ্গীর রয়েছে, তাহলে আমরা বাবরকে নিয়ে আলোচনা করবো কেন? এই জন্যই আলোচনা করব
যে একজন যোদ্ধার সঙ্গে সঙ্গে তিনি একজন সুলেখক, এবং তিনি লেখক হিসেবে যে চেতনা বোধটা তুলে ধরেছিলেন তার গ্রন্থে, সেটা হচ্ছে আমাদের ভৌগোলিক প্রকৃতি আর অবিসংবাদিতভাবে তার কিছু কনফেশন, স্বীকারোক্তি। তাই তো রোমান সম্রাট অগাস্টাসের যে স্বীকারোক্তি, তার সঙ্গে তুলনা করা হয় ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনী স্বীকারোক্তির, এর থেকে কিছু কম নয় যেটা বাবরের আত্মজীবনীতে লেখা হয়েছে। তাহলে এই সমস্ত কিছু রং মশাল নিয়েই আমাদের বাবর এসেছিলেন, এবং বাবরকে আমরা তার পরবর্তী পর্যায়ে দেখব। দেখো, আমি যা যা বলে গেছিলাম প্রত্যেকটি কথা এখানে দেওয়া আছে। এখানে এক্সট্রা করে আমি যেটা বলবো সেটা হচ্ছে বাবরের এই যে উজবেকিস্তান, বর্তমানে এটা এখন উজবেকিস্তান মনে রাখবে, বাবা উমর শেখ মির্জার নামটা মনে রাখবে। এখান থেকে পঞ্চম বংশধর আমাদের তৈমুরলংয়ের তরফ থেকে। এবার দেখো, বাবর যখন 11 বছর বয়সে সিংহাসনে আরোহণ করলেন, অশেষ দুঃখ তার জন্য অপেক্ষা করেছিল। বাবরের যে ব্যক্তিত্ব তার আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল, তার চেয়েও বড় এক ব্যক্তিত্বময়ী নারী, তিনি হচ্ছেন বাবরের দিদি খানজাদা বেগম। খানজাদা বেগমকে নিয়েই কিন্তু এই এম্পায়ার যে ওয়েব সিরিজটার কথা বললাম তাকে খুব হাইলাইট করা হয়েছে। অনেকেই তার সম্পর্কে ভালো করে জানতো না। এই ভদ্রমহিলা বাবরকে কিভাবে বাঁচিয়েছিলেন ঠিক মায়ের মতো করে, সেই কথাটাই আমি তোমাদের বলবো। বাবর যখন সিংহাসনে বসলেন, তার কিছুদিনের মধ্যেই হারিয়ে গেল তার থেকে ফারগানা এবং সমরখন, এবং হারিয়ে যাওয়ার পর বাবর হন্যে হয়ে চেষ্টা করে 1499-এর মধ্যে যখন সেই দুটো জায়গা সংগ্রহ করলেন, আবার কিছুদিনের মধ্যে হারালেন। যখন হারিয়ে গেল তখন বাবর একটা সমূহ বিপদের সম্মুখীন হল। কিরকম সমূহ বিপদ? সেই সময় আমাদের আর্চিয়ানের যুদ্ধে বাবরকে নামতে হলো। কেন নামতে হলো? বাবরকে সেই সময় যিনি চ্যালেঞ্জ করেছেন তার নাম সাহিবনী খান। বাবরের কাকার তরফে যত পুত্র ছিল সবাইকে উনি সংহার করেছেন, মানে হত্যা করেছেন। এবার যখন বাবরকে চ্যালেঞ্জ করে আর্চিয়ানের যুদ্ধ করলেন 1501 খ্রিস্টাব্দে, তখন কিন্তু বাবর তাকে খুব ভালোভাবেই মোকাবিলা করার চেষ্টা করেও হেরে গেল। যখন হেরে গিয়ে বাবরের ভিটে মাটিটুকুও চলে যাচ্ছে, ঠিক সেই সময় বাবরের দিদি আমাদের খানজাদা বেগম এসে দাঁড়ালেন এবং সরাসরি বললেন সাইবনী খানকে, যদি আমি আপনাকে বিবাহ করি তাহলে আমার ভাইয়ের রাজ্য কি অক্ষত থাকবে? এমন একটা নাড়িয়ে দেওয়া প্রশ্ন তিনি করলেন, যেখানে সাইবনী খান ভীষণ রকমভাবে দুর্বল হয়ে পড়লেন। তার পরবর্তী পদক্ষেপ যেটা ছিল ওই ফারঘানার উপরে আধিপত্য বিস্তার করা, তার কিন্তু সেভাবে হলো না। তিনি এই কোমল ডাকে সাড়া দিলেন এবং বিবাহ করলেন। এবার যখন বাবরের দিদি খানজাদা বেগমের সঙ্গে সাইবনী খানের বিয়ে হলো, তখন বাবরের রাজ্য রক্ষা পেল। ঠিক এই পিরিয়ডে, মানে আমি বলতে চাইছি 1501 থেকে 1512-র মধ্যে বাবরের জীবনের দুটো বড় ঘটনা ঘটল। 1 নম্বর, যে বাবর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করলেন, এবং 2 নম্বর, বাবর কাবুল দখল করলেন। তাহলে কোন কাজটা বাবরের আগে হয়েছিল? 1504 সালে কাবুল দখল, আর 1507 সালে বাবরের কি হয়েছিল? আমাদের নিজেকে বাদশাহ বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই সুখের দিন বাবরের বেশি দিন আর কাটল না, তাই তো? সাইবনী খানের মৃত্যুর পরে বাবর আবার ফারঘানা এবং নিজে কি বলবো ফারঘানা ছাড়া সমরকন্দ হারিয়ে ফেললেন। ঠিক সেই সময় 1512 খ্রিস্টাব্দে বাবরের জীবনে এক অশনি সংকেত এসে নামলে। কে সেই ব্যক্তি? তার নাম উবেদুল্লাহ খান, এবং তিনি অনেককে জড়ো করে বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এবং বাবর
গাছ দাওয়ানের যুদ্ধে 1512 খ্রিস্টাব্দে গাছ দাওয়ানের যুদ্ধে পরাস্ত হলেন। এবং এই পরাস্ত হওয়ার পর বাবরের যে চিন্তা ভাবনা ছিল যে একটা ভালো আস্তানা, কারণ বাবর অনেকটাই সাবালক হয়ে গেছে, বাবর বিবাহ করেছে এবং বাবর বিবাহ করবার পর তার পুত্রেরও আবির্ভাব হয়েছে। এই অবস্থায় বাবর যেটা চেষ্টা করলেন সেটা হচ্ছে ভারত দখল করবা, তাই তো? যার হয় না কোনো গতি তার হয় ভারতে মতি, এই চিন্তা ভাবনা নিয়ে বাবর ছুটলেন। বাবরকে বলেওছিল যে ভারত কখনো কাউকে ফেরায় না, কিন্তু দেখা গেল বাস্তবে বাবর পাঁচবার অভিযান করে ব্যর্থ হলেন। এবং বাবরের ভাগ্যরবি উঠল তখনই যখন বাবর 1519 খ্রিস্টাব্দে ভেরার যুদ্ধে জয়লাভ করলেন। কথিত আছে ভেরার যুদ্ধে বাবর কিছু উজবেকি যুদ্ধ পদ্ধতি চালু করেছিল, যার জন্য বাবরের সাফল্য এসেছিল। এই ভেরার যুদ্ধে জেতার পর বাবরের জীবনে আরেকটা পরিবর্তন এলো। সেটা কি? বাবরের মনে হলো তার পুত্রদের মধ্যে সমস্ত জায়গা অঞ্চল ভাগ করে দেবার, তাই তো? হুমায়ুন, কামরান, আসকারি, হিন্দল সবাইকে উনি চেষ্টা করলেন এই সম্পত্তি ভাগ করে দেবার। হিন্দন, কামরান, আসকারি আর হুমায়ুন তার যে অঞ্চল পেল তাতে পুত্র সন্তানদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এবং বাবর তখন কিন্তু এগুলো কিছুই জানে না, কারণ বাবরের সামনে আবার একটা জরুরি তলব আসলো ভারতে আসবার। কারণ তিনজন ব্যক্তি, পাঞ্জাবের শাসনকর্তা বা পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি, বিহারের শাসনকর্তা বা বিহারের গভর্নর আলম খান লোদি এবং মেবারের রাজপুত লিডার আমাদের যার নাম ছিল কি রানা সঙ্গ বা সংগ্রাম সিং, বাবরকে ডাকলেন। বাবর এলো তো বাবরকে বললেন তোমার একটাই কাজ করতে হবে। তুমি কি করবে? তুমি আমাদের যে সুলতান, তাই তো, দিল্লির যে সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ করবে। যদি ইব্রাহিম লোদিকে পরাস্ত করতে পারো তাহলে তোমার জন্য অনেক পরিমাণ জাগির বা অনেক পরিমাণ অঞ্চল অপেক্ষা করছে। ঠিক এটা বাবরকে বলা হলো এবং তারপরেই বাবর যেটা করেছিল এটা হচ্ছে আমাদের প্রথম পানিপথের যুদ্ধ করেছে। তাহলে এই অবধি যা পড়লাম আমরা একটু সিনপসিস দেখে নিই। দেখো, দুবার ফারঘানা হারান 1499 খ্রিস্টাব্দে ফারঘানা পুনরুদ্ধার করেন। মাত্র 11 বছর বয়সে ফারঘানা সিংহাসনে বসেছিল। 1501 সাহিব-ই খানের সঙ্গে আর্চিয়ানের যুদ্ধ, খানজাদা বেগম সাহিব-ই খানকে বিবাহ করলে বাবরের রাজ্য অক্ষত থাকে। কাবুল দখল করেন 4-এ, সাথে পাতশাহ উপাধি নেন। 12 সালে উবেদুল্লাহ খানের কাছে গাছদওয়ানের যুদ্ধে পরাস্ত হন। সর্বমোট 5 বার ভারত আক্রমণ করে। 1519 খ্রিস্টাব্দে বাবর ভারতবর্ষে ভেরা অঞ্চল জয় করেন। এটি ছিল বাবরের প্রথম সফল ভারত অভিযান। ঠিক বললাম। এই যে 1523 সালে আলম খান লোদি, দৌলত খান লোদি এবং মেবারের রানা সংগ্রাম সিং বাবরকে ভারত আক্রমণের আহ্বান জানা। এখানে একটু বলে দিই, আলম খান লোদি হচ্ছে বিহারের শাসনকর্তা, বিহারের গভর্নর, আর দৌলত খান লোদি হচ্ছে পাঞ্জাবের গভর্নর। ঠিক আছে, তোমরা দেখে নিলে। এবার দেখো, যখন বাবর আমাদের এই 1526 সালের 21শে এপ্রিল প্রথম পানিপথের যুদ্ধ করতে যাচ্ছে, সেখানে বাবরের বাহিনী শুনলে অবাক হয়ে যাবে, মাত্র ছিল 12,000 আর ইব্রাহিমের বাহিনী ছিল 1,20,000। রাসব্রুক উইলিয়ামস তার বাবর চ্যাপ্টারে পরিষ্কার লিখছেন
যে এইভাবে যে 10:1, ঠিক আছে, এই অনুপাতে যুদ্ধ করতে গিয়ে বাবর সফল হলেন। এবার তোমরা আমাকে বলতে পারো, কেন? বাবরের কাছে কামান ছিল, কামান ছিল বলে বাবর যুদ্ধ জিতে গেছে? না, আমি দূর থেকে কামান দেখলাম, কামানের একটু গর্জন শুনলাম, বুঝে গেলাম, এবং ওই প্রান্তর থেকে আমি পালিয়ে গেলাম। ঠিক হতে পারে তো? বা কামান দিয়ে আমি কতজন সৈন্য হত্যা করতে পারবো, এটা একটা ব্যাপার। বাবর এখানে দুটো পদ্ধতি নিলেন, একটা তুলঘুমা, একটা হচ্ছে রুমি। আমি বলে দিই, রুমি যে প্রসেসটা ছিল, সেই প্রসেসে বাবর কি করলেন, গরুর গাড়ির ওপরে কামান তুলে দিলেন। গরুর গাড়ির কাঠের চাকা, আস্তে আস্তে ওখানে টেনে নেওয়া যায় এবং যথেষ্ট সময় পাওয়া যায়, এবং মশাল দিয়ে কি করা হয়, গোলাবর্ষণ করা হয়। বেশ। এবং এই যে কাজটা যখন হলো, ধরো একটা গোলা বর্ষণ হলো, সঙ্গে সঙ্গে কিছু লোক তো সাইডে ছিটকে যাবে। এবার সাইডে ছিটকে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে সম্বিত ফিরে পাওয়ার পরে তারা কিন্তু আক্রমণ করতে পারে। তখনই বাবরের কাজ করতে শুরু করবে তুলঘুমা পদ্ধতি। কেমন এই তুলঘুমা পদ্ধতি, সেটা একটু ভালো করে দেখে নাও। যেখানে ঘোড়ার ওপরে সৈনিকরা থাকবে, তাদের লাগাম একদম ঘোড়া ছেড়ে দেবে, চিরা পাদানির ওপর দুটো পা থাকবে, এবং ঠিক যেমন ভাবে আমাদের চেঙ্গিস খানেরা তোমার তীর ছুটত, সেই আর্চার বা তীরন্দাজরা সোজা হয়ে দাঁড়িয়ে শরীরের ব্যালেন্স থেকে তীর মারতে শুরু করতো। তো এইভাবে যখন তীর মারতে শুরু করলো সাইডের লোকদের, তারা আর কোনো প্রতিরোধী করে তুলতে পারলো না, এবং না তুলতে পারার জন্য কি হলো, বাবর জয়। ঠিক। তবে এই যে যুদ্ধ, এই যুদ্ধ দেখার পরে বিশেষজ্ঞরা বলতে শুরু করলো যে আমরা কখনো কোনোদিনও এই মধ্য এশিয়ার যুদ্ধ পদ্ধতি দেখিনি, তাই তো? সত্যি কথা বলতে গেলে এই উজবেকিস্তানের যুদ্ধ পদ্ধতি আমরা দেখিনি। এই উজবেকিস্তানের যুদ্ধ পদ্ধতি বাবরকে বিজয়ী করেছে, কিন্তু এই সাফল্য কতদিন? কারণ এর পরেই বাবরের জন্য যিনি অপেক্ষা করছিলেন, তিনি হচ্ছেন সংগ্রাম সিং। এর মধ্যে একটু মনে রাখতে হবে, একমাত্র সুলতান যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি। ঠিক। এবার যখন রানা সঙ্গ যুদ্ধ করতে এলো, সে তার পুরনো কায়দাটাই বাবরের বিরুদ্ধে অ্যাপ্লাই করবে। কি করলেন তিনি? তিনি কি করতেন, যুদ্ধক্ষেত্রে কয়েক ঘন্টা আগে তিনি হাতির পিঠে এসে উপস্থিত হতেন এবং পুরো জামাটা উনি খুলে ফেলতেন। পুরো জামাটা খুলে ফেলার পর উনি দেখাতেন সারা শরীরে তার কতগুলি ক্ষতচিহ্ন, তো এতগুলো ভয়ঙ্কর ক্ষতচিহ্ন নিয়েও তিনি বেঁচে আছেন এবং তিনি অমর, তিনি আর মরেন না। এটা যখন শত্রুপক্ষকে দেখানো হতো, শত্রুপক্ষ ভীষণ রকমভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ত। বলছে কি সাংঘাতিক ব্যাপার, এ কি কোনো শয়তানের তর? এ কেন, এ শেষ হচ্ছে না, কোনো ধ্বংস হচ্ছে না কেন? কিন্তু বাবর বিন্দুমাত্র বিচলিত হলো না। বাবর আবার এখানেও জেনে নিল যে ভারতীয়রা কখনো কামান দেখেনি, কামানের ব্যবহার শেখেনি, এবং তার চেয়েও বড় কথা হলো যে এইভাবে ছোট ঘোড়ার উপরে হালকা অস্ত্র নিয়ে আক্রমণ ওরা দেখেনি। অ্যাকচুয়ালি কোনো বলে দিই, রানা সঙ্গ যখন যুদ্ধ করত, তার উচ্চতা অনেক বেশি ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল। সে মনে করত, যেহেতু আমার শরীর স্বাস্থ্য ভালো এবং উচ্চতাটাকে কাজে লাগার জন্য সে ভারী তরবারি ইউজ করত। তো এই যে ভারী তরবারির কথা আমি বলছি, এটা দেখে নাও, এই তরবারিগুলো হচ্ছে ঠিক এরকম একটা শেপে হতো। হাতটাকে গ্রিপে রাখার জন্য এই এখানে একটা লিভারের কাজ করতো, আর এই সাইডটা থাকতো ধার। ঠিক। তাহলে যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে হয়ে যাবে যে আমি তরবারিটা যখন ব্যবহার করছি, তখন আমি সবসময় আমার একটা সাইড থেকে আমি তরবারিটাকে আঘাত করছি, এই করে আমি এই ঘুরিয়ে নিচ্ছি। কিন্তু বাবর সেটা করেনি। বাবরের তরবারি ছিল একদম হালকা। ঠিক। এটার ওজন যদি হয়ে যায় মোটামুটি 12 কেজি, এটার ওজন হবে খুব বেশি হলো 3.5 কেজি। এবার হালকা হয়ে যাওয়ায় তরবারিটাকে টেবিল টেনিসের মতো কিন্তু সে চালাতে পারছে, তাই না? তরবারিটাকে এরকম এরকম ঘোরাচ্ছে। আবার এই এই
কতটা সময় কবজির মোচড় ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঘুরছে, কিন্তু এটা অনেক বিদ্যুৎ গতিতে ঘুরছে। এবং এই বিদ্যুৎ গতিতে এত বাহিনী, মানে 1,40,000 আর্মি, আর বাবরের সেখানে 20,000, মানে যেটা আমি বলছি পার্সেন্টেজ করলে তারা 1:7, কিচ্ছু কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলো না। ঠিক আছে, প্রচুর সৈন্য মারা গেল এবং এখানে বাবর জিতে গেল। রাসব্রুক উইলিয়াম এখানে একটা দারুণ কথা পয়েন্ট করছে। উনি বলছেন যে বাবর প্রমাণ করে দিল হিন্দুস্তানের মাটিতে সে থাকতে এসেছে, মামুদের মতো লুটতে আসেনি, চেঙ্গিসের মতো লুটতে আসেনি, বা তৈমুরের মতো লুটতে আসেনি। এই কথা অসাধারণ। এবং এইখানে বাবরের সাহস সবকিছু তোমার তৈরি হলো এবং এখানেই হিন্দুস্তানের মাটিতে থেকে গেলেন। বাবর তার আত্মজীবনীতে এই খানুয়ার যুদ্ধকে বলছেন, কি বলছেন, জিহাদ বা হোলি ওয়ার, যার বাংলা মানে হচ্ছে, এই ইংরেজি মানে হচ্ছে আমাদের, বাংলা মানে পবিত্র যুদ্ধ। আমি তো হোলি ওয়ারই বললাম, পবিত্র যুদ্ধ। তবে জিহাদ বা পবিত্র যুদ্ধ ঘোষণা করে এটাকে বাবর নিজে নিজে গর্ব অনুভব করলেন। বাবরের ঠিক সুখের দিন তোমার বেশি দিন থাকলো না। এরপরে কি হলো, মালবের মেদিনী রাই, তোমার রাজপুত লিডার, সে বাবরের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করল। চান্দেরির যুদ্ধ কত সালে হলো, আমাদের 1528 সালে হলো, কিন্তু মেদিনী রাইও বাবরের কাছে পরাস্ত হলো। বাবর এই যুদ্ধটাকেও বলল জিহাদ বা হোলি ওয়ার। বলে দিই তোমাদের যে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা যখন ইসলামের বাইরে অন্য কোনো ধর্মাবলম্বীদের সঙ্গে যুদ্ধ করে তাদের জিহাদ বা পবিত্র যুদ্ধ বলে। ঠিক এইবার আমরা চলে যাব ঠিক তার পরের যুদ্ধে 1529 খ্রিস্টাব্দে। দেখা গেল ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি এবং সঙ্গে যোগ দিল বাংলার সুলতান, যার নাম ছিল হচ্ছে ইলিয়াস, নয়, আমাদের হুসেন শাহের ছেলে নাসরত শাহ। তারা একত্রিত হয়ে বাবরের সঙ্গে যুদ্ধ করলেন, কিন্তু শেষ হাসিটা বাবরই হাসলেন, কারণ এরা দুজনও, এদের সম্মিলিত বাহিনীও পরাস্ত হলো। বুদ্ধিমান নাসরত শাহ বাবরের সঙ্গে সন্ধি করলেন এবং বাবর হয়ে গেলেন সেই সময় আমাদের মোগল, এমন এক মোগল যে খাবার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে শুরু করলেন। কিন্তু বলে একটাই কথা, ঈশ্বর ভাবেন একরকম, আমরাও ভাবি আরেক রকম, তাই না? ঠিক তার পরের বছর 1530 সালে কিন্তু বাবরের মৃত্যু। ঠিক, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বললাম সেটা আমরা একবার দেখে নিই। ইব্রাহিম লোদি প্রথম পানিপথের যুদ্ধে নিহত হন এবং শহীদ হন। এই যে উজবেকিস্তানের যুদ্ধ পদ্ধতি তুলহুমা ও রুমি পদ্ধতি অনুসরণ করেন। ঠিক আছে, এখানে তুলহুমা আর রুমিটা আমি লিখে দিচ্ছি পুরো মানেটা। খানোয়ার যুদ্ধে মেবারের রানা সংগ্রাম সিংহকে পরাস্ত করেন। বাবর তার আত্মজীবনীতে খানোয়ার যুদ্ধকে জিহাদ বা হলিওয়ার বলে উল্লেখ করেছেন। বেশ, 28-এ চান্দেরির যুদ্ধে মালবের শাসনকর্তা মেদিনী রায়কে পরাস্ত করেন। বাবর এই চান্দেরির যুদ্ধকেও হলিওয়ার বলে উল্লেখ করেছেন। 1529 বাবর ঘরঘরার যুদ্ধে লোদি বংশ রাজা মাহমুদ লোদি এবং বাংলার শাসনকর্তা নসরত শাহকে পরাস্ত করেন। এটার নাম হচ্ছে ঘরঘরার যুদ্ধ, মনে রাখবে। 1530 খ্রিস্টাব্দে 47 বছর বয়সে বাবর দেহত্যাগ করেন আগ্রাতে। এই এই হলো হচ্ছে প্রশ্ন। এটা একবার সিজিএল কোশ্চেনটা দিয়েছিল যে বাবরের মৃত্যু হয় কোথায়, সব লিখে দিয়েছে কাবুল। বাবরের মৃত্যু হয়েছিল আগ্রাতে, কিন্তু বাবরের ইচ্ছে ছিল যে সেন্ট্রাল এশিয়ার তোমার তার যেন দেহ রাখা হয়, সেই জন্য সেন্ট্রাল এশিয়ার কাছাকাছি তোমার কাবুলেই কিন্তু তার সমাধি রাখা হয়েছিল।
কাবুলে সমাধিস্থ করা হয় বাবর। চাকতাই তুর্কি ভাষায় বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি বা বাবরনামা রচিত হয়েছিল। রচিত হয়। এই গ্রন্থটিকে প্রথম ফার্সি ভাষায় অনুবাদ করেন আব্দুর রহিম খান খানন, যিনি বৈরাম খানের পুত্র ছিলেন। বুঝলো? এই বইটি প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করেন মাদাম বেভারি। ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো, তোমাকে বলে দিই, অনেকগুলো অনুবাদ আছে। এই রাসব্রুক উইলিয়ামস অনুবাদ করেছিলেন। মাদাম বেভারি যে অনুবাদটা খুব বিখ্যাত হয়েছিল। এবার বাবরকে, যেহেতু বাবর আত্মজীবনী লিখেছিলেন ফার্সি ভাষায়, মার চাকতাই তুর্কি ভাষায়, তাই বাবরের আত্মজীবনীটার একটা আলাদা গুরুত্ব ছিল। অন্যান্য মোগল বাদশারা যারা আত্মজীবনী লিখেছে, যেমন জাহাঙ্গীর, সে কিন্তু ফার্সি ভাষায় লিখেছে। হুমায়ুনের জীবনী যিনি লিখেছেন, হুমায়ুনের তোমার বোন গুলবাদন বেগম, সেও কিন্তু ফার্সি ভাষায় লিখেছে। তাহলে ওই মানে জীবনীমূলক গ্রন্থের মধ্যে একটাই চাকতাই তুর্কি ভাষায় লেখা, সেটা হচ্ছে বাবরের, মাদাম বেভারিজ। বাবর যেহেতু অসাধারণ অটোবায়োগ্রাফি লিখেছিলেন, তাকে বলা হতো এই জন্য প্রিন্স অফ অটোবায়োগ্রাফি। লক্ষ্য করে দেখো, প্রিন্স অফ অটোবায়োগ্রাফার কিন্তু বলা হচ্ছে না, ঠিক আছে, প্রিন্স অফ অটোবায়োগ্রাফি বলা হচ্ছে। মানে আত্মজীবনীর তিনি হচ্ছেন তোমার রাজপুত্র। বেশ। সোলজার স্কলার, যাকে আমরা বলি যে এমন একজন জ্ঞানী মানুষ ছিলেন, যুদ্ধ করতে করতেও তিনি পড়াশোনা করতেন, তাই সোলজার স্কলার। এবং প্রিন্স অফ গার্ডেন, বাগান বড় প্রিয় ছিল তার, তাই তাকে প্রিন্স অফ গার্ডেন বলা হয়। মনে রেখে দিও, যুদ্ধক্ষেত্রের অবসর সময় যিনি পড়তেন তিনি হচ্ছেন হুমায়ুন। এটা ভালো করে মনে রাখবে। আর বাবর হচ্ছে সময় পেলে ওই আত্মজীবনীর অংশগুলো লিখে যেতেন। বেশ। বাবর দিল্লিতে তৈরি করেন জার আফসান বাগান, তাই তো, জার আফসান গার্ডেন বা জার আফসান বাগান, যেটাকে দিল্লির নিকটবর্তী পানিপথে কাবুলিবাগ মসজিদ উনি নির্মাণ করেন এবং জামা মসজিদও নির্মাণ করেন। এবার জামা মসজিদের ব্যাপারে একটু বলে দিই, সেটা হচ্ছে যাদের একটা ব্যক্তিগত মসজিদ থাকে সেগুলোকে বলে জামা মসজিদ। এটা অনেকেই বুঝতে পারে না, স্যার তো ভুলেই যাচ্ছে। সাজানো জামা মসজিদ দেখছি, আরব বেঙ্গলীয় জামা মসজিদ দেখছি, বাবরও দেখছি, স্যার কটা জামা মসজিদ? আমার ভালো করে জেনে রাখো, যে বাদশাহ বা যে সুলতান হয়, সে নিজের পরিবারের জন্য নির্দিষ্ট একটা মসজিদ তৈরি করেন, তার নাম জামা মসজিদ। বাবরের জামা মসজিদ আছে, হুমায়ুনের আছে, কার নেই, আকবরের আছে, সবার সবার। ঠিক আছে, পার্সোনালি একটা মসজিদ ওরা তৈরি করে রাখছে। এবার দেখো, এই জার আফসান বাগানটিকে বলা হতো দিল্লির অষ্টম স্বর্গ, এইট প্যারাডাইস, তাই তো, এইট প্যারাডাইস অফ দিল্লি। বেশ। বাবর গোয়ালিয়রের রাজা বিক্রমজিতের কাছ থেকে কোহিনূরের হীরকখণ্ডটি সংগ্রহ করে সেটি হুমায়ুনকে দান করে যান। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন মুঘল সম্রাটের কাছে প্রথম তোমার এই কোহিনূর ডায়মন্ডটা এসেছিল? মনে রাখবে, তিনি হচ্ছেন বাবর। কার কাছ থেকে পেয়েছিল? আমাদের গোয়ালিয়রের রাজা বিক্রমজিতের কাছ থেকে। দিয়েছিল কাকে? হুমায়ুনকে দিয়েছিল। বাবরের এক ধরনের লেখার পদ্ধতি ছিল, তাই তো, যার নাম ছিল খাতি বাবরি। মনে থাকবে, খাতি বাবরি। এবং এটাও মনে রাখবে যে বাবর প্রচুর সংখ্যক মুব্বায়ান রচনা করেছিলেন। এখানে তোমাকে একটু জানতে হবে, ইংরেজি সাহিত্যে আমরা যেমন ব্যালাড পড়ি, তাই তো, তারপর আমরা এখানে আরও ব্যালাডের সঙ্গে সঙ্গে আরও যে কবিতার ধরন হয়, সেরকমভাবে আরবি ফার্সিতেও এরকম একটা রেওয়াজ আছে। যেমন স্যার উনি গজল গাইছেন, এমন কোথায় গজল গাইছেন? উনি তো আধুনিক গাইছেন। ও না স্যার, উনি গজল গাইছেন। গজল হতে গেলে কত পংক্তি, কতগুলো স্ট্যান্ডা হতে হবে, 5 থেকে 8 বা 14 স্ট্যান্ডাও হতে পারে। এবার সেই সঙ্গে গানটা ধীরলয় হোক বা ফাস্ট হোক, সেটা কিন্তু গজল হবে। ঠিক আছে,
এবার বলছে কাসিদা। কাসিদা হচ্ছে কবিতার সেই চমকগুলো, যেমন আমরা বলি এরকম ভাবে যে হ্যাঁ, একটা কথাকে দুবার আমি রিপিট করছি, আজ এসি বাত, আজ এসি বাত, এই দুবার বললাম, দিয়ে আমি বললাম তখন কাসিদা। এবার কাসিদার পরে আরো এরকম সংকলন আছে, যে সংকলনের মধ্যে তোমাকে ভেতরে ঢুকতে হবে, যেটা আমি সুলতানি যুগে কিছুটা আলোচনা করেছিলাম, মোগল যুগে তো আসবেই। এইগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় হয়। যেমন আমি তোমাদের বলেছিলাম যে সঙ্গীতের মধ্যে যখন আমাদের কাওয়ালি হয়, কাওয়ালির প্রথম এবং শেষ শর্ত হচ্ছে তোমার কবিতাটার উপর জোর দেওয়া। সুর গৌণ, সঙ্গীতকারের স্বরক্ষেপণ গৌণ, ওটা আসল, ওটার যেন কোনো মাধুর্য নষ্ট না হয়, সেখানে কাওয়ালি চলবে। আবার যখন এটা পুরোপুরি চলে যাবে কোথায়, আমাদের তারানায় চলে যাবে, তখন তারানায় এলে কিন্তু আবার কি হবে, আমাদের ওই রিপিটেশনের মাত্রাটা আবার বেশি বাড়বে। ঠিক, এগুলো হচ্ছে ওদের দান, পারসিকদের দান, আরবিদের দান, তুর্কিদের দান, এগুলো আমাদের দান আছে আমাদের ভারতবর্ষের মাটিতে, এগুলো বললাম। বেশ, এবার দেখো তাহলে মুম্বাইয়ে বুঝতে পারলে, ঠিক আছে, কবিতা রচনা করলো। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন হচ্ছে বাবর, তাই তো? বাবর নিজের আত্মজীবনীতে রাজা কৃষ্ণদেব রায়ের ভূয়সী প্রশংসা কিন্তু করেছিলেন। বাবরের মনে হয় যে হিন্দুস্তানের সবচেয়ে বীর পুরুষ সে হচ্ছেন আমাদের কৃষ্ণদেব রায়। প্রথম স্ত্রী ছিলেন মাহিম বেগম। মাহিম বেগম ইম্পর্টেন্ট একটা জায়গায় আমি বলছি, মাহিম বেগমের গর্ভজাত সন্তান হচ্ছে আমাদের হুমায়ুন। এখানে আমি দুটো জিনিস লিখে দিই, তোমাদের সুবিধা হবে। একটা কি বলেছিলাম, তুলহুমা। তুলহুমা মানে হচ্ছে আমাদের শকট, মানে গাড়ি, গো শকট মানে গরুর গাড়ি, শকটের উপর কামান রেখে শত্রুর ওপর আক্রমণ। তুলহুমা থেকে, তুলহুমার সঙ্গে সঙ্গে আরেকটা টার্ম আমি ইউজ করলাম, সেটা কি বললাম, রুমি। রুমি, তবে দেখো আমরা এই যে রুমি এবং যেটা বললাম হচ্ছে দুলগুমা, গরুর গাড়িতে কামান রেখে শত্রুর ওপর অতর্কিতে আক্রমণ, এটা হচ্ছে রুমি, ঠিক আছে। আর তুলগুমা হচ্ছে ঘোড়ার ওপর তীরন্দাজ বাহিনীর আক্রমণ, ঘোড়ার ওপর তীরন্দাজদের, ঘোড়ার আসনের উপর তীরন্দাজদের বাহিনী, ঠিক আছে। বেশ, এবার দেখে নাও, আবারও বলে দিচ্ছি, বাবরের অপর গ্রন্থ হচ্ছে রিসালা ইয়াজ, আর রুমি হচ্ছে গরুর গাড়ির ওপর কামান রেখে আক্রমণ, আর তুলখুমা হচ্ছে ঘোড়ার আসনের ওপর তীরন্দাজ বাহিনী, ঠিক আছে। বেশ, এবার এই জায়গাটা আমরা যা বোঝালাম ঠিকঠাক করে আমরা আলোচনা করতে শুরু করব বাবরের। তাহলে বাবরের মৃত্যু হয়েছিল কোথায়, আগ্রায়, আর বাবরের সমাধি রাখা আছে কাবুলে, এটা আমি বলেছি, এটা ভালো করে মনে রাখবে। এবং আমি এই ক্ষেত্রে এটাও আলোচনা করে দিয়েছিলাম যে আমাদের বিক্রমজিতের কথাটা আমি একবার বলেছিলাম যে হীরকখণ্ডটা বাবর হুমায়ুনকে দিয়েছি। এবার আমরা হুমায়ুনে চলে যাচ্ছি, যে হুমায়ুন এই ভদ্রলোকের মানে যে নাম বা তার নামের যে অর্থ, এই অর্থটা হচ্ছে ভাগ্যবান, ঠিক কথা। আবার দেখো আমি বলে দিয়েছিলাম প্রত্যেকটি মুঘল সম্রাটের নামের সঙ্গে উদ্দিন থাকে, একেবারে সেই বাবর থেকে শুরু করে বাহাদুর শাহ জাফর, সবারই কিন্তু এই উদ্দিনটা ওদের নামের সঙ্গে ছিল। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান, দেখে নিয়েছো। এবং 1508 খ্রিস্টাব্দে হুমায়ুন কিন্তু কাবুলে জন্মগ্রহণ করেছিল। এই প্রশ্নটা
প্রথম দেয় আমি বলে দিচ্ছি 2012-তে আমাদের রেলের পরীক্ষা, রেলের গ্রুপ ডিতে দিয়েছিল, দেখবে। তারপরে এই প্রশ্নটা এতটাই জনপ্রিয় হয়, অনেকগুলো পরীক্ষা দিয়েছে যে হুমায়ুনের জন্মস্থান কোথায়। হুমায়ুনকে ঐতিহাসিকরা মুঘল যুগের সমস্যা সন্তান বলে অভিহিত করেন। কি বললাম? মুঘল যুগের সমস্যা সন্তান, মানে প্রবলেম চাইল্ড অফ মুঘল। বেশ, এবার হুমায়ুনের স্ত্রী এই যে হামিদা বানু বেগম, ইনি একজন মহিয়সী মহিলা ছিলেন। কারণটা হচ্ছে, এই হামিদা বানু বেগম যখন হুমায়ুনকে আমাদের ভারত ছাড়তে হয়, তাই তো, দিল্লি ছাড়তে হয়, তখন তাকে, তার সঙ্গে যে স্ত্রী ছিলেন তিনি কিন্তু হামিদা বানু বেগম। যাই হোক, হুমায়ুনের অনেক কোয়ালিটি ছিল, অনেক গুণ ছিল হুমায়ুনের। হুমায়ুন তোমার খুব ভালো জ্যোতিষশাস্ত্র এবং ম্যাথমেটিক, মানে গণিত শাস্ত্রের ওপরে একটা আলাদা দখল ছিল। দেখিনি আমরা, দক্ষ গণিতজ্ঞ, জ্যোতির্বিদ ছিলেন, ঠিক আছে, দুটোই। এবং হুমায়ুনের জীবনে একটা বড় ঘটনা ঘটে 1533 সালে। 1533 খ্রিস্টাব্দে চিতোরের রানী কর্ণাবতীকে গুজরাটের শাসনকর্তা বাহাদুর শাহের আক্রমণের হাত থেকে উনি রক্ষা করেন। আবার শোনো, চিতোরের রানী কর্ণাবতীকে যখন গুজরাটের শাসনকর্তা বাহাদুর শাহ আক্রমণ করেন, তখন হুমায়ুন তোমার কি হয়েছিল, তাকে রক্ষা করেন। প্রথম দিকে কিন্তু হুমায়ুন রাজি হননি। রানী আমাদের কর্ণাবতী, রানী কর্ণাবতী যখন বললেন যে বোন যদি বিপদে পড়বে তখন দাদার কর্তব্য কি, তখন হুমায়ুন কি করেছিলেন, তোমার কর্ণাবতীকে রক্ষা করেছিলেন। মনে রাখবে, খুশি হয়ে কর্ণাবতী হুমায়ুনকে হাতে রাখি পরিয়েছিলেন। এটা ছিল ভারতবর্ষের ইতিহাসে প্রথম হিন্দু মুসলিমের মধ্যে রাখি বন্ধন, যেটা 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ যখন আমাদের বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন করেছিলেন মুসলিমদের সঙ্গে, তখন কিন্তু এই কাহিনীটারই তোমার কি বলবো উনি বলেছিলেন, এই কাহিনীটাই কিন্তু উনি শুরু করেছিলেন। যাই হোক, আমরা তারপরে যাব, যা ছিল হিন্দু মুসলিমদের মধ্যে প্রথম রাখি বন্ধন। পয়েন্টটা দেখে নাও। নেক্সট, পরের পয়েন্টে যাচ্ছি। হুমায়ুনের এই জীবনের খুব বড় বড় যুদ্ধ ছিল, যার মধ্যে একটা বড় যুদ্ধের কথা বলবো, যে আমাদের দৌড়ার যুদ্ধ। দৌড়ার যুদ্ধে হুমায়ুন কিন্তু আমাদের শেরশাহকে পরাস্ত করেছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। এবং এর পরেই তোমার দেখতে পাই আমরা যে হুমায়ুন আমাদের 1539 খ্রিস্টাব্দে হেরে যায় শের খানের কাছে। এবং হেরে যাওয়ার পরে, চৌসার যুদ্ধে হেরে যাওয়ার পরে হুমায়ুন কিন্তু প্রতিরোধের চেষ্টা করেন। 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন আমাদের কি করেছিল, শেরশাহের সঙ্গে বিলগ্রামের বা কনৌজের যুদ্ধ করে, কিন্তু এই যুদ্ধেও কিন্তু হুমায়ুন পরাস্ত হন। এবং পরাস্ত হওয়ার পর হুমায়ুন প্রথমে চলে যায় রানা ভিরসালের কাছে। এবং রানা ভিরসালের কাছে আশ্রয় নেওয়ার পর যখন শের খান বা শেরশাহ ঘোষণা করলেন জীবিত হোক বা মৃত হোক হুমায়ুনকে ধরতে পারলে পুরস্কার আছে, তখনই হুমায়ুনের মনে হয় যে এখানে জায়গাটা খুব নিরাপদ নয়। অলরেডি ওই রানা ফিরসালের দরবারি অমরকোটে আকবরের জন্ম হয়েছিল। এবার ওইখান থেকে পালিয়ে গিয়ে হুমায়ুন ওখান থেকে পালিয়ে গিয়ে হুমায়ুন আশ্রয় নেয় সপরিবারে কার কাছে, আমাদের পারস্যের রাজা তহমাস্পের কাছে। এবং এই 1540 সালেই হুমায়ুনকে কি করতে হয়, বৃহত্যাগ করতে হয়। দেখে নাও, চৌসার যুদ্ধে শেরশাহর কাছে পরাস্ত হয়। 40 খ্রিস্টাব্দে 1540 খ্রিস্টাব্দে যুদ্ধে শেরশাহর কাছে চূড়ান্তভাবে পরাস্ত হয়ে গোয়ালিয়রের কাছে রানা ফিরসালের কাছে আশ্রয় গ্রহণ করেন। ঠিক আছে,
এই ভিরসালের রাজার কাছে থাকাকালীন আকবরের জন্ম হয় 15ই অক্টোবর 1542 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এরপর হুমায়ুন তার পুত্র আকবর তার স্ত্রী হামিদা বানু বেগমকে নিয়ে পারস্যের রাজা তহমাস্পের কাছে রাজসভায় থাকতে শুরু করেন। তহমাস 1555 খ্রিস্টাব্দে মাচিওরার যুদ্ধে অতর্কিতে তহমাস্পে আক্রমণ করে বৈরাম খান সহায়তায় ভারতে প্রবেশ করেন। এখানটা খুব ভালো করে দেখো। যখন তহমাস্পের দরবারে থাকতে শুরু করে তহমাস তখন বলেছিল যে তুমি যদি দিল্লি ফিরে পাও তখন তোমাকে দিল্লির বেশ কিছুটা অংশ দিতে হবে। এবং তারপরে আমরা যেটা দেখতে পাই, মাচিয়ার যুদ্ধে অতর্কিতে তহমাস্পে আক্রমণ করে বৈরাম খানের সহায়তায় ভারতে প্রবেশ করেন আমাদের হুমায়ুন। হুমায়ুন কথা লিখলে এখানে ভালো হয়। ঠিক আছে? এবার দেখো, যখন হুমায়ুন ঢুকে গেল তারপরে হুমায়ুনের সামনে একটা চ্যালেঞ্জ খাড়া করলো কে? আমাদের সুর বংশের রাজা 1550 খ্রিস্টাব্দে সিরহিন্দের যুদ্ধে হুমায়ুন আদিল শাহ সুরকে পরাস্ত করলেন। তবে শের শাহের বংশধর আদিল শাহ সুরকে যখন হুমায়ুন আমাদের সিরহিন্দের যুদ্ধে পরাস্ত করলো, ঠিক সেই সময় কিন্তু আমাদের কি বলবো, হুমায়ুন তার রাজ্য ফিরে পেল। মনে থাকবে কথাটা? তার আগের কথা আমি একটু বলে দিই যে দেখো, হুমায়ুন 1540 সালে রাজ্য ছাড়ছে, আর ঠিক তার 15 বছর বাদে রাজ্য ফিরে পায়। তো তার এমনই কপাল, এই সাফল্যটা তিনি দীর্ঘদিন ভোগ করতে পারলেন না। পরের বছরই 1556 সালে লাইব্রেরি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। বিখ্যাত ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল একটা কথা বলেছিলেন যে হুমায়ুন সারা জীবন হোঁচট খেতে খেতেই চলেছিলেন এবং চলেও গেলেন হোঁচট খেয়ে। তার মানে হচ্ছে আর কিছুই নয়, যে বলতে চাইছি এরকম, হুমায়ুন stumbled to it, stumble out of life and stumble through it. হুমায়ুন দায়িত্ব নিয়ে অনেকগুলো যুদ্ধে পরাস্ত হয়েছিলেন, তাই হোঁচট খেয়েছিলেন এবং যখন মারা যাচ্ছে তখনও বলছেন হোঁচট খেয়ে মারা গিয়েছিলেন। এটা খুব মানে কি বলবো, মানে একটা হিউম্যানের সৃষ্টি করলে একটা করুণ ব্যাপার কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে? তাহলে এই কোটেশনটা খুব পরীক্ষা দেয়। নিজের পাঠাগার থেকে 5 মহলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। ঠিক এবার দেখো, তারপরের যে কথাটা এখানে একটু লিখলে ভালো হয়। আগে একটু লিখে দিচ্ছি। হুম, লেনপুল চেকটা বেঁধে নিয়ে বলে গেছি। লেনপুল বলেছিলেন হুমায়ুন সারা জীবন হোঁচট খেতে খেতে চলেছিলেন এবং চলেও গেলেন। ঠিক আছে? ঐতিহাসিক লেনপুল। লেনপুল এই কথাটা বলেছিলেন। এখানে আরেকটা কথা বলতে হবে,
সেটা হচ্ছে হুমায়ুনের জীবনী, তাই তো? হুমায়ুনের জীবনী লিখেছিল কে? তার বোন গুলবাদন বেগম। এবং বইটার নাম কি? লিখে নাও। গুলবদন বেগম মোগল যুগের একমাত্র মহিলা ঐতিহাসিক। একমাত্র মহিলা ঐতিহাসিক, ঠিক আছে? এবং তার লেখা বইটার নাম কি? একমাত্র মহিলা ঐতিহাসিক, তার লেখা হুমায়ুনের জীবনী গ্রন্থটি হলো হুমায়ুন নামা। মনে থাকবে? কি ভাষায় লেখা হয়েছিল এটাও বলে দিচ্ছি, ফার্সি ভাষা। ঠিক আছে, বেশ। তাহলে আমরা হুমায়ুনের সব কিছুই দেখালাম এখানে পরপর। এবারে আমরা যেখান থেকে শুরু করব, তিনি হচ্ছেন শেরশাহ। ঠিক আছে, মনে থাকবে। এই ভদ্রলোক জাতিতে আফগান ছিলেন, খুব করুণ তার ইতিহাস। তার যে বাবা ছিল হাসান খান, হাসান খানের যে বাবা, তিনিও একজন খুব ধনী ব্যক্তি ছিলেন। এবং এরা ছিল সাসারামের জাগিরদার। এবং হুমায়ুনের মায়ের সঙ্গে হাসান খানের একটা বিচ্ছেদ ঘটে। তখন হুমায়ুন, হুমায়ুন বলবো না, শেরশাহের মায়ের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এবং বিচ্ছেদ ঘটার পরে শেরশাহকে মায়ের কাছে রেখে যান এবং তাকে খুব কষ্ট করেই কিন্তু মানুষ হতে হয়। তার বাল্য নাম কি ছিল? ফরিদ খান, ঠিক তো? এবং এই ফরিদ খান কিভাবে আমাদের বলবো তার ক্ষমতা পেয়েছিলেন, মানে তাকে কি নিদারুণ কষ্ট সহ্য করতে হয়েছিল, তোমরা ভাবতে পারবে না। এবং তার এই জীবনের ঘটনা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। মোগল বাদশাহ বা মোগল সম্রাট বাবরের আন্ডারে উনি দীর্ঘদিন চাকরি করেছিলেন। এবং বাবরের দুটো যুদ্ধ, এই চান্দেরির যুদ্ধ, উনি চান্দেরির যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে? এবং তারপরে কিভাবে একটা হাত বদল হয়ে তোমার একটা নিজের ক্ষমতা পান, সেই ইতিহাসটা আমি অবশ্যই বলবো। বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথ একটা মন্তব্য করেছিলেন যে মহান শেরশাহ যদি আর কিছুদিন জীবিত থাকতেন, তাহলে ইতিহাসের রঙ্গমঞ্চে মহান মোগল সম্রাট আকবরের আবির্ভাব ঘটতো না। ঠিক। কালিকানন্দন কানন্দ এই মতটাকে পুরোপুরি সাপোর্ট করেছিল। আর্সকাইনের মতো ঐতিহাসিকও কিন্তু এই শেরশাহের অ্যাডমিনিস্ট্রেশনের বিরাট প্রশংসা করেছিলেন। তো দেখা যাক কিভাবে তার জীবন শুরু হচ্ছে। মধ্যপ্রদেশের বাজাউরে ওনার জন্ম হয়েছিল। কেউ বলছে 1472, কালিকানন্দন কানন্দ সে শেরশাহের জীবনীকা 1472 বলছে, আবার কেউ বলছে 1484। জন্মসূত্রে তিনি আফগান ছিলেন। তার আদি নাম ছিল ফরিদ খান। তার পিতা হাসান খান ছিলেন সাসারামের জাগিরদার। ঠিক আছে, সাসারামের জাগিরদার যেটা বললাম। অপর তিনটি, আচ্ছা এখানে আমি চলে আসি। মোগল সম্রাট বাবরের অধীনে সৈনিকের চাকরি করতেন। এরপর তিনি বাংলা বিহারের শাসনকর্তা বাহার খান লোহানির দরবারে চাকরি করেন। এই সময় তিনি একটি বাঘকে হত্যা করে
হত্যা করলে তার নাম হয় শের খান। তখন তার নাম হয় শের খান। এবার দেখো 1534 খ্রিস্টাব্দে সুরাতগড়ের যুদ্ধে বাংলার সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ খাঁকে উনি পরাস্ত করেন। এই যে যুদ্ধটা বললাম সুরজগড়ের যুদ্ধ, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এবার দেখো শেরশাহ বিখ্যাত আফগান অস্ত্র ব্যবসায়ী ইব্রাহিম সুরের পৌত্র ছিলেন। ঠিক, শেরশাহ আরবি, ফার্সি ও গণিতের জ্ঞান অর্জন করেন, 3টে ভাষায়। তিনি 21 বছর, তাই তো 1497 থেকে 1518, এই লম্বা সময়টা পর্যন্ত তার পিতা হাসান খানের জায়গির সাসারামে আসেন এবং ভূরাজস্ব সংস্কারে অংশগ্রহণ করেন। ঠিক আছে, হাসানের মৃত্যুর পর দিল্লির সুলতান ইব্রাহিম লোদি শেরশাহকে সাসারামের জাগিরের প্রভু বানিয়ে দেন। মানে তাকে আমাদের সাসারামের জাগিরদার করলো। কখন? যখন তার পিতা হাসান খান আমাদের মারা গেল। পরবর্তীকালে মোগল সম্রাট বাবর শেরশাহকে সাসারামের জাগির ফিরিয়ে দেন। 1528 খ্রিস্টাব্দে চান্দেরির যুদ্ধে শেরশাহ বাবরের সহযোগী ছিলেন, যেটা আমি বললাম, চান্দেরির যুদ্ধ। এরপর কি হলো, শেরশাহ বাবরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন এবং 1529 খ্রিস্টাব্দে বাবরের কাছে ঘরঘরার যুদ্ধে পরাস্ত হন এবং 1532 খ্রিস্টাব্দে হুমায়ুনের কাছে দওরার যুদ্ধে আমাদের পরাস্ত হন বা পরাজিত হন, যেটা আমি বলেছিলাম। কোথায়? হুমায়ুন পড়াতে গিয়ে। এরপর শেরশাহ বিহারের মৃত শাসক মোহাম্মদ শাহের স্ত্রী শের খাঁকে ডেকে পাঠান এবং নিজ পুত্র জালালের সংরক্ষণ নিযুক্ত করেন। শের খাঁ নিজের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করার এক সুযোগ পেয়ে যান। এই সময় তিনি লাটমালিকা এবং গহর গোসাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিধবাদের বিবাহ করেন এবং বিবাহ করে ধনসম্পত্তি লাভ করেন। লাটমালিকার ব্যাপারটা একটা অতর্কিত ব্যাপার হয়ে যায় যখন আগুন ধরে যায়। ঠিক সেই সময় তার বাচ্চাকে নিয়ে লাটমালিকা প্রাসাদের মধ্যে প্রায় বন্দী হয়ে যান। সেই রকম অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে শেরশাহ মা এবং মেয়েকে রক্ষা করেন। সে কৃতজ্ঞতাবশত লাটমালিকা শেরশাহকে বিবাহ করেন। মনে থাকবে, লাটমালিকাকে বিবাহের পর তিনি পূর্ব ভারতের প্রবেশদ্বার চুনার দুর্গটা পেয়েছিলেন। চুনার দুর্গ। এই সময় বিবি মলকা শেরশাহকে তার সম্পত্তির উত্তরাধিকার ঘোষণা করেন। লক্ষ্য করে দেখো কত কি পাচ্ছে। বিবি মালকার থেকে সম্পত্তি, গহর গোসাই লাটমালিকার কাছ থেকেও সম্পত্তি শেরশাহ পেয়েছিল। 1537 খ্রিস্টাব্দ শেরশাহের পুত্র ইসলাম শাহ তলিয়াগড়ির যুদ্ধে মোগলদের পরাজিত করেন। তবে শেরশাহের ছেলে, যার কথা বললাম ইসলাম শাহ, সে তলিয়াগড়ির যুদ্ধে কিন্তু মোগলদের পরাস্ত করলো। মানে এটা প্রমাণ হলো যে তার পুত্র যথেষ্ট পরিমাণে সক্ষম হয়েছিল। এইবার এই চৌসার যুদ্ধ হুমায়ুনকে পরাজিত করেন এবং ফরিদউদ্দিন দুনিয়াওয়াদিন আবুল মুজাফফর শেরশাহ সুলতান উপাধি গ্রহণ করেন। ঠিক আছে, মনে থাকবে। এইখানে একটা কথা বলে দিই, এই যে শের খান বা শেরশাহ এই নামটা এখান থেকে আসে। তাহলে বাঘকে হত্যা করে উনি শেরশাহ হয়েছিলেন, কিন্তু শেরশাহ সুলতান হতে পারেননি, যেটা আমাদের 39 সালে চৌসার যুদ্ধ পরে উনি হয়েছিলেন। 1540-এ শেরশাহ হুমায়ুনকে আবার বিলগ্রামের যুদ্ধে পরাস্ত করেন এবং শেরশাহের ভয়ে ভীত হয়ে হুমায়ুন প্রথমে রানা ফিরসালের প্রাসাদে এবং পরবর্তীকালে পারস্যে পালিয়ে যান, যে কথা আমরা আগে আলোচনা করেছিলাম। শেরশাহ 1541 মানে 1541 সালে ঘোঘর প্রদেশে আক্রমণ করেন। ততটা ইম্পর্টেন্ট নয়, যেটা হচ্ছে 40-এর পরের একটা ঘটনা। এবং বাংলার সুবেদার খিজির খানের বিদ্রোহ দমন করেন শেরশাহ 42 সালে এবং ওই একই বছরে মালবার গোয়ালিয়র কিন্তু দখল করে নেন। রায়সিন দুর্গ বা রায়সিনটা জয় করেন 43 সালে এবং 44 সালে মারওয়ারের শাসনকর্তা মালদেবকে পরাস্ত করেন
এবং সেমেল আর গিরি, ঠিক আছে, এবং তোমার সুমেল, আবার বলে দিই, সেমেলের যুদ্ধ, গিরির যুদ্ধ ও সুমেলের যুদ্ধে কি করেন, মালদেবকে পরাস্ত করেন। এবার একটা পয়েন্ট আমি বলবো, এই কোশ্চেনটা ইউপিএসসিতেই আসে, ঠিক আছে, এবং আমাদের নেট সেটের পরীক্ষা যারা দিয়েছে তারা দেখবে, কিন্তু এই কোশ্চেনটাকে আমি কখনো স্কুল সার্ভিসে দেখিনি। যখন মারওয়ার বিজয় করলেন শেরশাহ, তখন বলেছিলেন, আমি এক মুঠো বাজরার জন্য সম্পূর্ণ হিন্দুস্তানের সাম্রাজ্য হারাতে বসেছিলাম। কারণ এই মারওয়ারের যুদ্ধ করতে গিয়ে শেরশাহর যে সময় লেগেছিল, এবং ওকে বলা হয়েছিল যে এই জায়গাটা হচ্ছে আমাদের কি মিলেট, তাই তো, মানে বাজরার ভূমি, তখন এই বাজরার জায়গাটা তুমি পেতে পারো। তখন ওই যুদ্ধের অতটা সময় উনি ইনভেস্ট করার পরে, ঠিক আছে, শেরশাহকে কি করতে হয়, ওই যুদ্ধটা লং টার্মে করে জিততে হয়। তখন উনি বলেছিলেন যে এই যুদ্ধের জন্য আমি আরেকটু সময় নষ্ট করতাম, তাহলে হিন্দুস্তানের সাম্রাজ্য আমি হারিয়ে ফেলতাম। কালিঞ্জর বিজয় ছিল শেরশাহর শেষ বিজয়। এই কালিঞ্জর বিজয় করতে গিয়ে আমাদের গোলা, তাই তো, আমাদের লেখাই আছে এখানে যে কালিঞ্জরের দুর্গের যে কামান ছিল সেটা বাস্ট করে যায়। এই তোপখানাটা বাস্ট করে গিয়ে, তোপটা বাস্ট করে গিয়ে শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায় কার, শেরশাহ, এবং মৃত্যু হয়, তাই তো। তো ফেটে শেরশাহ নিহত হন। তাহলে 1545-এ শেরশাহ মারা গেলেন। শেরশাহ বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন, এটা তোমরা নিশ্চয়ই জানো, এবং যেটা সড়কি আজম নামে বিখ্যাত। এটা 1500 কোষ লম্বা ছিল, ঠিক আছে, এবং এটাও জেনে রাখো, এই সড়কি আজম ছাড়াও ও 3টে রাস্তা তৈরি করেছিল। এর মধ্যে দ্বিতীয় রাস্তাটা ছিল আগ্রা থেকে বুরহানপুর পর্যন্ত, তৃতীয়টা ছিল আগ্রা থেকে যোধপুর পর্যন্ত এবং যোধপুর এবং চিতোর, চতুর্থ রাস্তাটি হচ্ছে মুলতান থেকে লাহোর পর্যন্ত বিস্তৃত ছিল, ঠিক আছে। দেখো, আত্মপি নামে একটা স্বর্ণ মুদ্রা, রুপি নামে রৌপ্য মুদ্রা এবং দাম নামে তাম্র মুদ্রা উনি চালু করেছিলেন, এবং শাসন ব্যবস্থাটাকে শক্তিশালী করার জন্য সমগ্র রাষ্ট্রকে উনি 47টি সরকারে বিভক্ত করেছিলেন, এবং উনি জমি জরিপের ব্যবস্থাও করেছিলেন। সিকান্দারি গজের মাধ্যমে সমস্ত জমি উনি জরিপ করেছিলেন। কবলিয়ত ও পাট্টা নামে দুপ্রকার ভূমি রাজস্ব ব্যবস্থাও চালু করেছিল। পাট্টা ছিল কৃষকদের জমির ওপর স্বীকৃতি, আর কবলিয়ত ছিল কৃষকদের ভূমি রাজস্ব দেওয়ার অঙ্গীকার, ঠিক আছে। তার মানে এখানে কবলিয়তটাও কম ইম্পর্টেন্ট নয়। একটা ঘোড়ার ডাক ব্যবস্থা চালু করেন, ঠিক আছে। জরিমানা আর মহাশিলান নামে দুপ্রকার রাজস্ব ছিল, এটাও মনে রাখবে। আব্বাস খান শেরওয়ানি শেরশাহের জীবনী গ্রন্থ তারিখি শেরশাহী রচনা করেছিলেন। হিন্দু সেনাপতি কে ছিলেন ব্রহ্মজিৎ গৌড়, খুব অ্যাক্টিভ লোক ছিলেন ইনি, এনার প্রশংসা অনেক জায়গায় করা হয়েছে। শেরশাহের হিন্দু রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল, যাকে পরবর্তীকালে নিয়ে এসেছিল কে, আমাদের আকবর। পুরনো কেল্লা, কিলাই কুহানা মসজিদ উনি নির্মাণ করেছিলেন, এবং শেরশাহের সমাধি রয়ে গেছে কোথাও, বিহারের কাসারামে, ঠিক আছে। এবার একটু কথা বলবো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে, যে শেরশাহ কেন্দ্রীয় প্রশাসনের সর্বোচ্চ স্থানে ছিলেন। 47টি পরগনার কথা আগে বলেছি, বা সরকার, আবার এগুলো আবার অনেকগুলো পরগনায় বিভক্ত ছিল। সর্বনিম্ন একক ছিল হচ্ছে গ্রাম। গ্রামের দায়িত্বে থাকতেন কে, মুকাদ্দম বা মুখিয়া তথা পাটোয়ারি। মুকাদ্দম গ্রামের আইন কানুন এবং শৃঙ্খলা বজায় রেখা কাজ করতেন। পুলিশি ব্যবস্থা ছিল, স্থানীয় অপরাধ নিবারণের জন্য এরসব পুলিশি ব্যবস্থা চালু করেন। আচ্ছা, এবারে এখানে আর একটা কথা বলে দিলেই হয়ে যাবে আমাদের, সেটা হচ্ছে ট্যাক্সের মধ্যে জরিমানা যেটা ছিল সেটা 2.5% ছিল, মহাশিলানা ছিল 5%। এরশাহ ছিল ভারতের প্রথম শাসক যিনি কুবলিয়ত ও পাট্টা প্রচলন করেছিলেন।
কৃষক ও রাষ্ট্রের মধ্যে এক বোঝাপড়া, যাতে রাজ্যের তরফ থেকে কৃষককে পাট্টা অথবা জমির ইজারা দেওয়া হয়। ঠিক আছে, কালে দেয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমরা এখানে ক্লাস শেষ করছি এবং সামনের দিনের কুমায়ুনের একটু ছোট্ট পর্ব দিয়ে আমি আরবরে ঢুকে যাব এবং আরবর থেকে বিস্তারিত ইতিহাস শুরু হবে। থ্যাংক